আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন হলো। যে আওয়ামী লীগ বাংলাদেশের ভোটারদের প্রায় 53% ভোটারের সমর্থন অর্জন করে, যে আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনে 249টা আসনে নির্বাচন করে 233টি আসনে জয়লাভ করে 48% উপরে ভোট পেয়েছিল, আর যে আওয়ামী লীগ বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিল, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন, এই নির্বাচন একজন অবৈধভাবে ক্ষমতা দখলকারী অধীনে নির্বাচন, যে নির্বাচনে ভোট কারচুপি মানে একেবারে প্রকাশ্যভাবে। আসসালামু আলাইকুম। গতকাল মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য প্রদান করেন। ওই বক্তব্যটি এ ভিডিওতে তুলে ধরা হলো। সম্পূর্ণ বক্তব্যটি দেখার জন্য সকলের নিকট অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসকে সামনে রেখে আমি প্রথমে শ্রদ্ধা জানাই মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, সালাম, বরকত, জব্বার সহ সকল ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি, যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, একটি বাংলাদেশ পেয়েছি, বাঙালি জাতি হিসেবে আত্মমর্যাদা লাভ করেছি। একই সাথে স্মরণ করি 15ই আগস্ট আমার মা, আমার 3 ভাই, 2 ভ্রাতৃবধূ এবং আত্মীয় স্বজন সহ 18 জন সদস্য যারা শহীদ হয়েছেন তাদেরকে। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে আমি স্মরণ করি, শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিজয়, একই সাথে গণতন্ত্র এবং দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, ভোট ও ভাতের অধিকার অর্জন করতে যে যারা জীবন দিয়েছেন আমি তাদেরকেও স্মরণ করি। আর গত 24শে আগস্ট থেকে অগণিত আওয়ামী লীগ নেতা, কর্মী, মুক্তিযোদ্ধা, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সংখ্যালঘু সম্প্রদায় সহ যারা ঘাতকের নির্মম বুলেটে জীবন দিয়েছেন তাদেরকেও স্মরণ করি। মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় করার জন্য বাঙালিকে সংগ্রাম করতে হয়েছিল, রক্ত দিতে হয়েছিল। ভাষা শহীদরা রক্তের অক্ষরে লিখে যায়, মায়ের ভাষায় কথা বলতে চাই। আর এই আন্দোলন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র শেখ মুজিবুর রহমান। 1947 সালের ডিসেম্বরে করাচিতে শিক্ষা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে। আর এই কথা, সেটা ডিসেম্বর মাসে, এই কথা শোনার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তারা কিন্তু বেরিয়ে পড়ে, এবং তখন মুখ্যমন্ত্রীর বাসভবন ছিল আজকে আমাদের যে বাংলা একাডেমি ভবন, বর্ধমান হাউস বলে পরিচিত, সেখানেই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল
আমাদের ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় ইউনিট যেখানে, সেই জায়গাটায়। আসলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমতলা ওই জায়গায় ছিল। আর মেডিকেল কলেজের হোস্টেলগুলি ছিল সেটা ঠিক এখন মেডিকেল কলেজের এমার্জেন্সি যেখানে, তার সামনে। আর প্রাদেশিক পরিষদের যে ভবন, সেটা ছিল জগন্নাথ হলের যে একটা পুরনো অডিটোরিয়াম ভেঙে পড়েছিল, সেই জায়গায় ছিল প্রাদেশিক পরিষদ, অর্থাৎ পার্লামেন্ট হাউস। সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মুখ্য সচিবের বাড়ির সামনে যে প্রথম স্লোগান দেয়, প্রতিবাদ জানায়। 1948 সালের 4 জানুয়ারি এই ভাষা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন, এবং ছাত্রলীগ, তমদ্দুন মজলিস এবং প্রগতিশীল কয়েকটি সংগঠন ছিল, তাদেরকে নিয়ে একটা সভা করেন এফএস হলে। এবং তখনই সিদ্ধান্ত হয়, তখন ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়, এবং 11ই মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ওই ধর্মঘট সফল করতে গিয়ে 11ই মার্চ 1948 সাল প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ভাষা সৈনিকরা গ্রেপ্তার হয়, এবং এরপর সরকার একটা সমঝোতা আসে, এবং তারা প্রাদেশিক পরিষদে বাংলাকে মাতৃভাষা করা হবে এই ওয়াদা দেয়। এবং 15ই মার্চ 1948 সালে সকলকে মুক্তি দেওয়া হয়। ওই দিনই আমতলায় একটি সভা হয়। সেই সভায় সভাপতিত্ব করেছিলেন শেখ মুজিবুর রহমান, এবং ওই আন্দোলন করতে গিয়েও সেখানে পুলিশের ধাওয়া খেতে হয়। কারণ 11ই মার্চ যেমন পিকেটিং করতে যে পুলিশের ধাওয়া খান এবং গ্রেপ্তার হন, আবার সেই দিনও আক্রমণ করা হয় ছাত্রদের মিছিলে। কিন্তু তার প্রতিবাদে আন্দোলন চলে। এই আন্দোলনের এক পর্যায়ে 19শে এপ্রিল 1948 সালে শেখ মুজিব পুনরায় গ্রেপ্তার হন। সেই গ্রেপ্তার হয়েছিল ভিসির বাড়ির সামনে, কারণ তখন ছাত্র সমাজ ভিসির বাড়িতে যে ঘেরাও দেয় এবং ভিসিকে তাদের দাবি দাওয়া পেশ করেন। ওই সময় পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়, এবং 26শে জুন 1949 সাল, সেই 19 এপ্রিল 1949 সালে গ্রেপ্তার হন। আর 26শে জুন 1949 সালে ভিসির বাড়িতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ি, সেখান থেকে গ্রেপ্তার হন। 26/6/1949 সালে তিনি মুক্তি পান। কিন্তু আন্দোলন কিন্তু থেমে যায়নি, আন্দোলন অব্যাহত রাখেন। এরপরে ওই কারাগারে বন্দি থাকা অবস্থায় আবার তাকে নিয়ে যাওয়া হয় গোপালগঞ্জ। উনি যখনই মুক্তি পান গোপালগঞ্জে আবার তিনি গ্রেপ্তার হন 19 জুলাই 1949 সালে। তবে গোপালগঞ্জে গ্রেপ্তার হওয়ার সাথে সাথে সেখানে জনগণ ঘেরাও করে গোপালগঞ্জ কোর্ট বিল্ডিং, সেখানে নিয়ে যান। কিন্তু ওই দিনই আবার তাকে মুক্তি দেওয়া হয়, তিনি ঢাকা ফিরে আসেন। ফিরে এসে আবার আন্দোলন শুরু করেন। সেই আন্দোলন করতে গিয়ে ভাষার জন্য সংগ্রাম, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও তিনি সমর্থন দেন ছাত্র সমাজকে নিয়ে। এবং এই আন্দোলনের সময় ডিসেম্বরের 13 তারিখ 1949 সালে তিনি গ্রেপ্তার হন। এরপর কিন্তু আর মুক্তি পান নাই। ওই সময় তাকে যখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসে, তখন ছাত্রলীগের সভাপতি ছিলেন খালিক নওয়াজ, এবং তার সঙ্গে ছাত্রলীগের নেতৃবৃন্দ ঢাকা মেডিকেল কলেজে রাতে গোপনে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে ক্যাবিনে রাখা হয়েছিল, সেই ক্যাবিনে তারা
ঢুকে যান এবং দরজা বন্ধ করে তারা আলাপ আলোচনা করেন এবং ওই দিনই সিদ্ধান্ত হয় যেহেতু 21শে ফেব্রুয়ারি প্রাদেশিক পরিষদের বাজেট অধিবেশন শুরু হবে, তো ওই দিনই দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করবেন, সমাবেশ করবেন। সেই সিদ্ধান্তটা ওখানে বসে নেওয়া হয়। এবং এই তথ্যটা আমি সূত্রটা বলে রাখি, সেটা হলো আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা যে সমস্ত রিপোর্ট তৈরি করেছিল, মূলত 1948 সাল থেকে কিন্তু তার পিছনে এই গোয়েন্দা লাগানো থাকে। আমি 96 সালে সরকার এসে সেই রিপোর্টগুলি সব সংগ্রহ করি এবং সেগুলি আমরা পুস্তক আকারে প্রকাশ করি 14 খণ্ডে। প্রথম খণ্ডটা যদি কেউ পড়েন সেখানে এই তথ্যটা ভালোভাবে পাবেন। ক্যাবিনেটের সামনে যে গোয়েন্দা সংস্থার অফিসার, সে একটা রিপোর্ট দিচ্ছে যে ছাত্রলীগের কোন কোন নেতা এই রুমে ঢুকে পড়লো, কিন্তু পুলিশ বাধা দিল না। তিনি পুলিশকে বললেন যে কেন তাদেরকে ঢুকতে দেওয়া হলো, এবং তিনি নিজে লিখছেন যে আমি দরজায় কান পেতে থাকলাম কিছু শোনা যায় কিনা, কিন্তু কিছু শুনতে পারলাম না। কাজে পুলিশকে অর্ডার দেওয়া হোক যে এরপর কেউ আসলে, অর্থাৎ তারা যখন নির্দেশ দেবে তারা এই কথা যেন তারা মানে। তো সেখান থেকে এই তথ্যটা আমি পেয়েছি। কাজে এই আন্দোলন 21শে ফেব্রুয়ারি যখন আন্দোলন শুরু হয়, তার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষার দাবি এবং মুক্তির দাবিতে অনশন শুরু করে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়। যখন তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। 21শে ফেব্রুয়ারি সে সময় কাজী গোলাম মাহবুবকে দিয়ে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল, ভাষা সংগ্রাম পরিষদ। এই তিনি ছাত্রলীগেরই একজন ছিলেন এবং আওয়ামী লীগের, কারণ 1949 সালে আওয়ামী লীগ সংগঠন গড়ে ওঠে এবং আওয়ামী লীগের 1 নম্বর যুগ্ম সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, সভাপতি মৌলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক সাহেব। উনি টাঙ্গাইল উপনির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। 21শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলন করতে যেয়ে সেখানে পুলিশের গুলি হয়। এই গুলিতে আজকে যে ভাষা শহীদদের আমরা স্মরণ করি, সালাম, বরকত, জব্বার, রফিক, এরা মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন। 27শে ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধু একেবারে অসুস্থ, বলতে গেলে স্ট্রেচারে করে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়। তিনি অসুস্থ ছিলেন কিছুদিন, কয়েক মাস গ্রামের বাড়িতে থাকেন, তারপর ঢাকায় এসে আবার আন্দোলন শুরু করেন। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে প্রাদেশিক পরিষদে হক সাহেবের একে ফজলুল হক সাহেবের নেতৃত্বে সরকার গঠন হয়। তখন আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করা হয়, কিন্তু সেই সরকার বেশি দিন টিকতে পারেনি। এরপর 56 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। সেই সরকারই 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করে এবং শহীদ স্মৃতিস্তম্ভ গড়ে তোলার প্রকল্প গ্রহণ করে এবং বাজেটও দেয়। কিন্তু সে কাজও সম্পন্ন করা যায়নি, কারণ 1958 সালে আইয়ুব খান মার্শাল জারি করে। মার্শালের সময় সবকিছুই বন্ধ ছিল, কিন্তু আওয়ামী লীগ চিরদিনই এই শহীদ দিবস পালন করে যায়। ছাত্রলীগ, আওয়ামী লীগ, প্রগতিশীল সংগঠনগুলি শহীদ দিবস নিয়মিতভাবে পালন করা হয়। প্রথম যে ভাষা স্মৃতিস্তম্ভটা করা হয়েছিল আমাদের প্রয়াত নেতা জিল্লুর রহমান সাহেব, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রয়াত জিল্লুর রহমান সাহেব সহ
অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। সেই স্মৃতিস্তম্ভটা ভেঙে ফেলা হয়েছিল, যাও পরবর্তীতে তো এই শহীদ মিনার গড়ে তোলা হয়। মাতৃভাষায় কথা বলার অধিকার যে কোনো জাতিরই অধিকার। 96 সালে যখন আমি সরকার গঠন করি, তখন কানাডা প্রবাসী দুজন, তাদের নামও, একজনের নাম সালাম, একজনের নাম রফিক, তারা এবং আরো কয়েকটি দেশের কয়েকজন মিলে ভালোবাসি ভালোবাসি মাতৃভাষা এই নামে একটা সংগঠন করেছিল। সেই মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স, তারা জাতিসংঘে একটা প্রস্তাব পাঠায়, কিন্তু জাতিসংঘ থেকে বলা হয় যে কোনো একটি সদস্য রাষ্ট্র থেকে এই প্রস্তাবটা আসতে হবে। সালাম এবং রফিক সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে, আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিই এবং আমরা প্রস্তাব আকারে পেশ করি। সেটা নভেম্বর মাসে ইউনেস্কোর অ্যানুয়াল কনফারেন্সে সেখানে সেটা পাশ হয় এবং জাতিসংঘে সেটা পাশ হয়। সেদিন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি আজকে শুধু বাঙালির না, সারা বিশ্বের ভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। আমরা আমাদের ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিই। এখানে আমাদের যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখানে চাকমা, মারমা, তিপ্রা, এরকম বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী আছে, তাদের মাত্র 5টা ভাষা খুঁজে পাওয়া যায়। আমরা কিন্তু সেই ভাষাই তাদের মাতৃভাষায় শিক্ষার জন্য বই তৈরি করে তাদেরকে বিনামূল্যে উপহার দিচ্ছি। যখন আমরা সার্বজনীনভাবে সকলকে বই দিই ছাত্রছাত্রীদের, তখন এই বই আমরা বিতরণ করা শুরু করি। বাঙালি জাতির সংস্কৃতির উপর আঘাত আসে এবং এই আঘাতটা থেকেই কিন্তু আমাদের স্বাধীনতার চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিখ্যাত ফিলোসফার এবং লেখক অন্নদা শঙ্কর রায় তিনি জিজ্ঞাসা করেছিলেন স্বাধীনতার পর যে আপনার মনে কখন এই স্বাধীনতার চিন্তাটা আসলো। তিনি বলেছিলেন যে এই মাতৃভাষার উপর যখন আঘাত আসে, আমাদের সংস্কৃতির উপর যখন আঘাত আসে, বাঙালির একটা সংস্কৃতি আছে, একটা আত্মপরিচয় আছে, আমাদের যখন এই আঘাতটা আসলো, তারপর থেকেই আমি এই চিন্তাটা আমার মাথায় আসে। আমি চিন্তা করতে শুরু করি কিভাবে বাঙালিকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে গড়ে তোলা যায়, কিভাবে বাঙালি জাতির স্বাধীনতা অর্জন করা যায়। এবং আপনারা একটু চিন্তা করে দেখেন যে সেই 48 সালে ভাষার যে আন্দোলন শুরু, 52 সালে রক্ত দিয়ে, রক্তের অক্ষরে তারা লিখে গেল সেই শহীদরা যে আমরা মাতৃভাষার কথা বলবো। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেলাম আমাদের স্বাধীনতা 1971 সালে। মুক্তিযুদ্ধে মহান বিজয়ের মধ্য দিয়ে আমরা সারা বিশ্বে বাঙালি এক জাতি হিসেবে আত্মমর্যাদা এবং আত্মপরিচয় পেলাম, একটি রাষ্ট্র পেলাম এবং সারা বিশ্বে এখন আমরা স্বতন্ত্র একটা রাষ্ট্র হিসেবে আমাদের যে সক্রিয়তা সেটাই আমরা অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। বাঙালির দুর্ভাগ্য যে যতটুকু যা অর্জন, সবই অর্জন করতে হয় নিজের রক্ত দিয়ে, রক্তের অক্ষর দিয়ে লিখে দিতে হয়। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে পাকিস্তানি শাসকরা আমাদের শোষণ বঞ্চনায় জর্জরিত করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করি। আজকের দিনে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যিনি আমাদের মাতৃভাষার কথা বলার অধিকার অর্জন করে দিয়ে গেলেন, যিনি আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়ে গেলেন, যিনি বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশে উন্নত করে দিয়েছিলেন, সেই স্বল্পোন্নত দেশে উন্নীত একটি দেশ, যে দেশটিকে আবার আওয়ামী লীগ সরকার এসেই উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছিল, সেটা ছিল
2021 সালে যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা যৌথভাবে উদযাপন করি, তখনই এই সুখবরটা আমাদের কাছে আসে। 2026 সাল, এই সাল থেকেই আমাদের নবযাত্রা শুরু হওয়ার কথা উন্নয়নশীল দেশ হিসেবে। আর সেই প্রস্তুতি আমি নিয়েছিলাম। আমি যখন প্রাইম মিনিস্টার ছিলাম, প্রিন্সিপাল সেক্রেটারি অধীনে একটি সার্বজনীন কমিটি করে দিই প্রত্যেকটা মন্ত্রণালয়কে নিয়ে। আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা, আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, আর আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের মানে বাণিজ্য, আমাদের দেশের আর্থসামাজিকভাবে আরো উন্নয়নের পথে এগিয়ে যাওয়া, সর্ববিষয়ে ব্যবসা বাণিজ্য, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সুব্যবস্থা, মানুষের জীবনমান উন্নত করা, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে। কারণ আমরা আমাদের যে অর্জন ছিল, সেখানে আমরা দারিদ্র্য হ্রাস করেছিলাম, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে সারা বিশ্বে 33তম শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলেছিলাম। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং উন্নয়নের বিশ্ব হিসেবে পরিচয় পেয়েছিল। আমাদের মাথাপিছু আয় আমরা 2,793 মার্কিন ডলারে উন্নীত করেছিলাম। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.25-এ 2023 সালে অর্জন করেছিলাম, যদিও কোভিড-19 আগে আমরা 8.24 পর্যন্ত আমরা অর্জন করি, কিন্তু কোভিডের কারণে সেটা কিছু কমে যায়। মাথাপিছু আয়ও আমরা অর্জন করেছিলাম 2,824-এ, কিন্তু সেটা 2,793-তে একটু নেমে যায়। কিন্তু তারপরেও আমরা কিন্তু কোভিড দক্ষ হাতে মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এরই মধ্যে আমাদের মানবিক কারণে প্রায় 10 লক্ষের মতো সেই মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিতে হয়, তাদের থাকা খাওয়া সুব্যবস্থা আমরা করেছিলাম। বারবার আঘাত আসে, আন্দোলন নামে সন্ত্রাস জঙ্গিবাদ, সেগুলো আমরা দমন করি। প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা উন্নত করি, ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত করে দিই, বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিই, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই, যার ফলে আমাদের শুধু দরিদ্রের হারই আমরা 18% নামিয়ে আনি নাই, হতদরিদ্র হার আমরা 5% নামিয়ে আনি, আর বেকারত্বের হার আমরা 3% নামিয়ে এনেছিলাম। আমরা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তুলি। প্রতিটি গ্রামকে আমরা রাস্তাঘাট সবকিছু উন্নত করে যোগাযোগ ব্যবস্থা, আমাদের সড়ক, রেল, জলপথ, আকাশপথ সব ক্ষেত্রে আমরা ব্যাপক উন্নয়ন করে দেশের উন্নয়নকে আরো ত্বরান্বিত করা এবং দেশি বিদেশি বিনিয়োগ আনার জন্য 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করে দিয়ে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলি এবং আধুনিক প্রযুক্তি এবং জ্ঞান সম্পন্ন একটি জাতি হিসেবে বাঙালিকে গড়ে তোলার সকল পদক্ষেপ নেই এবং বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান গবেষণা, কৃষি গবেষণা, বিভিন্ন গবেষণার উপর আমরা গুরুত্ব আরোপ করি, যার ফলে বাংলাদেশ সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদাশীল হয়ে গড়ে উঠেছিল। আমাদের অর্থনীতি ছিল দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ। আমাদের অর্থনীতি ছিল সারা বিশ্বে 35তম অর্থনীতির দেশ। সেভাবে আমরা গড়ে তুলেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের 2024 সালের জুলাই থেকে যে আন্দোলন নামে যে ধ্বংসযজ্ঞ এবং এরপর অবৈধভাবে ক্ষমতা দখল করে যিনি ক্ষমতা এসেই এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে আজকে আমাদেরকে একেবারে বলতে গেলে পুনরায় যেন ভিক্ষুকের জাতিতে পরিণত করে দিয়ে গেছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই,
আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন হলো। যে আওয়ামী লীগ বাংলাদেশের ভোটারদের প্রায় 53% ভোটারের সমর্থন অর্জন করে, যে আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনে 249টা আসনে নির্বাচন করে 233টি আসনে জয়লাভ করে 48% উপরে ভোট পেয়েছিল, আর যে আওয়ামী লীগ বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিল, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন, এই নির্বাচন একজন অবৈধভাবে ক্ষমতা দখলকারী অধীনে নির্বাচন, যে নির্বাচনে ভোট কারচুপি মানে একেবারে প্রকাশ্যভাবে, যেদিন নির্বাচন তার আগের দিন সন্ধ্যা থেকেই সিল মারা, বাক্স ভরা, ব্যালটে ভরে ফেলেছিল, সেই ধরনের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সম্পূর্ণ অবৈধ, সরকারের হাতে অবৈধ নির্বাচন। আমি জানি না এরা দেশকে কতটুকু কি দিতে পারবে, যেখানে একটা বিশাল জনগোষ্ঠী বঞ্চিত থাকলো তার ভোটের অধিকার থেকে, তার রাষ্ট্রীয় অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে। তো সেই দেশ সামনে কিভাবে এগিয়ে যাবে সেটাই এখন চিন্তার বিষয়। কারণ আমাদের সকল অর্জিত অর্থনীতি সম্পূর্ণভাবে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বাংলাদেশ যখন এত বেশি মানে সমৃদ্ধশালী ছিল, আজকে সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেল। আমার শুধু এটাই দুঃখ লাগে যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই লাখো শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমার ভাষা শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, আজকে তাদের অবদান সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। আজকের বাংলাদেশ এখন অন্যের কাছে করুণা ভিক্ষা করার দেশ হয়ে গেছে। মাত্র 1 বছর অথবা 1.5 বছরের মধ্যে এই দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেল সে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যার ক্ষমতা আরোহণ, ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর নির্বাচনে আজকে যারা এসেছেন তাদের হাতেও আমরা দেখেছি অতীতে জঙ্গি বাহিনীর সৃষ্টি, গ্রেনেড হামলা, বোমা হামলা, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন, এই তো ছিল আমাদের ইতিহাস। কিন্তু এই বদনাম থেকে আমরা বাংলাদেশকে শান্তির দেশে উন্নীত করেছিলাম, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি আমরা অনুসরণ করেছিলাম। আজকে সবকিছুই শেষ হয়ে গেছে। তবে আমি দেশের মানুষ আপনাদের বলবো, আপনাদের সাহস আছে, শক্তি আছে। আমাদের অগণিত নেতা কর্মীকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আজকে ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী কেউই রেহাই পায়নি। এইরকম অবস্থা তো আমরা কখনো চাইনি। বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশ হবে শান্তির দেশ, উন্নত দেশ, এবং বাংলাদেশ হবে সারা বিশ্বে একটা বিস্ময় হিসেবে গড়ে উঠবে, উন্নয়নের রোল মডেল হিসেবে। ইনশাল্লাহ আবার আমরা দিন ফিরে পাবো, আমি বিশ্বাস করি। শহীদের রক্ত বৃথা যায় না। আমি এটুকু বলি, আজকে ভাষা শহীদ দিবস। দুর্ভাগ্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ যেতে পারবে না। যাদের হাতে এই শহীদ দিবস, যে সংগঠন ক্ষমতায় থাকা অবস্থায় 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করলো, শহীদ মিনার গড়ে তুললো, আজকে তারাই যেতে পারবে না। এর থেকে দুঃখের আর কি হতে পারে? তবে এই অন্ধকার কেটে যাবে, আবার বাংলাদেশের মানুষ সগৌরবে ফিরে আসবে, এ বিশ্বাস আমার আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ বক্তব্যটি শোনার জন্য। বক্তব্যটি সকলের মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্টস আপনি আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।